জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি। হ্যাঁ, এর অধ্যায়ে আমরা মূলত কী কী বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বংশগতির ধারণা ব্যাখ্যা করতে পারবো, বংশগতি কী। এরপরে হচ্ছে বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদানসমূহ সম্পর্কে বর্ণনা করতে পারবো। তোমরা কি খেয়াল করেছো যে মনে করো আমাদের জোনাইদ জোনাইদ দেখতে অনেকটা তার আব্বুর মতো দেখতে। তারপর মনে করো যে আদিরা হাসান দেখতে তার অনেকটা মায়ের মতো। তো এই যে তুমি তোমার মায়ের মতো হচ্ছ, আবার কিছু বৈশিষ্ট্য তোমার আব্বুর মতো পেয়েছো, এটা কিভাবে হয়? এই বিষয়গুলো আমরা এতে আলোচনা করব। এই বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান কেন, কিভাবে হচ্ছে, উপাদান কারা দায়ী, এগুলো নিয়ে আমরা এখানে জানবো। এরপরে হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তর ব্যাখ্যা করতে পারবো, এই বিষয়টাই আর কি। তারপর হচ্ছে ডিএনএর প্রতিরূপ, ডিএনএ রেপ্লিকা কীভাবে তৈরি হয়, একটা ডিএনএ থেকে আরেকটা হুবহু ডিএনএ কীভাবে তৈরি হয়, এগুলা। তো এই বংশগতির তথ্য স্থানান্তরে ডিএনএ এর ভূমিকা আমরা যে পড়লাম, বংশগতির এই তথ্য বাবা থেকে মা থেকে তোমার কন্যা সন্তান, বা পিতা থেকে বা তোমার পুত্র সন্তান কিভাবে আসে, এটার ধারণা আমরা এখানে পাবো। এরপর হচ্ছে ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা, ডিএনএ টেস্ট কেন প্রয়োজন হয়। এরপর হচ্ছে লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা। আমরা অনেক সময় দেখি কোনো দম্পতির যদি মনে করে শুধু মেয়েই হচ্ছে, তাদের পরিবারে শুধুমাত্র মেয়ে সন্তানই হচ্ছে, তো অনেক সময় দেখা যায় যে গ্রামেগঞ্জে তাদের যে ঘরের ওয়াইফ বা বউ, ঘরের বউকে এটার জন্য দায়ী করা হয়, বা মেয়ে মানুষকে এটার জন্য দায়ী করা হয়। আলটিমেটলি এটা তো পুরো একটা দৈব প্রক্রিয়া, বা ছেলে হবে না মেয়ে হবে এটা তো আমাদের কারো হাতে নেই। হ্যাঁ, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এবং যদি কাউকে দায়ী করতেই হয় তাহলে কে দায়ী, সেটা হচ্ছে যে পুরুষ। এটা কিভাবে, এটা আমরা একটু পড়ব। তারপর হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, এই যে আমাদের কিছু জিন গঠিত রোগ নিয়ে আলোচনা করব, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এই রোগগুলো নিয়ে তোমরা এখানে মোটামুটি ধারণা পাবা। সর্বশেষ হচ্ছে জৈব অভিব্যক্তি বা আমাদের প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা জৈব অভিব্যক্তি, কিভাবে মানুষের সৃষ্টি হয়েছে, এই সম্পর্কিত কিছু মতবাদ আমরা এখানে আলোচনা করব। এই আর কি, মূলত এগুলো নিয়ে আমাদের অধ্যায়টা। শুরুতেই তোমাদের জীবের বংশগতি পড়ার জন্য জিন বা ডিএনএ নিয়ে আলোচনা করতে হবে। সো এখানে মূলত আমাদের শুরুতে ডিএনএ বা জিন নিয়ে আমরা কিছুটা পড়াশোনা করব। এখানে কি একটা বিষয় জেনে রাখিও, বংশগতি সম্বন্ধে আমাদের আলোচনা গবেষণা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তাকে আমরা বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলে থাকি। হ্যাঁ, জেনেটিক্স আমরা বলে থাকি এটাকে। আসো, বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান কী কী আছে, বা এটাগুলোকে আমরা বংশগতীয় বস্তু বলে থাকি। কী কী বংশগতীয় বস্তু আছে? মাতা পিতার বৈশিষ্ট্যাবলী তাদের সন্তানতে সঞ্চারিত হয় বংশগতীয় বস্তুর মাধ্যমে, বা হেরিডিটারি ম্যাটেরিয়ালের মাধ্যমে। তো এগুলো হলো কি কি আছে: ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। তাহলে চারটা কথার এখানে বিষয় বলা হয়েছে। একটা হচ্ছে ক্রোমোজোম, তারপর হচ্ছে যে ডিএনএ, ডিএনএর ভিতরে থাকবে জিন, এছাড়াও যাদের ডিএনএ নেই তাদের থাকবে আরএনএ। তো এগুলো সম্পর্কে আমাদের ইনডেপথ একটু জানতে হবে। খেয়াল করো, ক্রোমোজোম। তো এই ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান, এটা একটু মনে রাখতে হবে। বংশগতির প্রধান উপাদান কি? ক্রোমোজোম। তোমরা জানো এটি নিউক্লিয়াসে নিউক্লিওপ্লাজম বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। তো আমরা যখন তোমাদের সেল বা কোষ পড়িয়েছিলাম, এই কোষের মধ্যে একটা নিউক্লিওলাস বা নিউক্লিয়াস পড়ছো না? এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের এরকম পেঁচানো পেঁচানো কিছু বস্তু পাইছিলা, পেঁচানো পেঁচানো কিছু সুতার মতো তন্তু পাইছিলা। এগুলো হচ্ছে মূলত ক্রোমোজোম। হ্যাঁ, আবিষ্কারককে বিজ্ঞানী স্ট্রাসবার্গার প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। এবং প্রজাতির বৈশিষ্ট্যভেদের ডিপ্লয়েড মানে কি? ডিপ্লয়েড মানে হলো, দেখো, একটা সেট আসবে পিতা থেকে, আরেকটা সেট আসবে মাথা থেকে। এই যে একটা সেট আসবে, এটা হচ্ছে ক্রোমোজোম জোড়া। ক্রোমোজোম জোড়া, এই ক্রোমোজোম জোড়ার একটা সেট আসছে পিতা থেকে, আরেকটা সেট আসছে মাথা থেকে। এবং মনে রাখিও, আমাদের একই বৈশিষ্ট্য সম্পন্ন জোড়াগুলো একসাথে থাকবে। মনে করো আমাদের লম্বা হওয়ার জন্য দায়ী জিন বা লম্বা হওয়ার জন্য দায়ী ক্রোমোজোমগুলা, এই যে একটা যদি পিতা থেকে আসে, আরেকটা আসবে মাথা থেকে, তাহলে এটাও লম্বা হওয়ার জন্য দায়ী জিন, দায়ী ক্রোমোজোম, এটাও লম্বা হওয়ার জন্য দায়ী জিন বা দায়ী ক্রোমোজোম। তাহলে এমন হবে না যে মনে করো এই ক্রোমোজোমটা গায়ের রং নির্ধারণ করবে, এই ক্রোমোজোমটা লম্বা হওয়ার জন্য দায়ী হবে, এমনটা হবে না। ঠিক আছে, বাবার লম্বা হওয়ার জন্য দায়ী ক্রোমোজোম যেটা আছে, মায়ের লম্বা হওয়ার জন্য দায়ী ক্রোমোজোম যেটা আছে, দুটো একসাথে পেয়ার করবে এবং এগুলো জোড়ায় জোড়ায় থাকে। এই জন্য আমরা আমাদের ক্রোমোজোমটাকে বলি ডিপ্লয়েড বা 2n। এখানে কয়টা এন? এই যে এটা একটা এন ধরো, এটা একটা এন ধরো, তাহলে আমরা ডিপ্লয়েড না, 2। এই জন্য আমরা বলি ডিপ্লয়েড। আমরা কেমন জীব? আমরা হচ্ছে ডিপ্লয়েড জীব, কারণ একটা আসে পিতা থেকে, আরেকটা আসে মাথা থেকে।
এই যে এই কোষগুলো কেমন ডিপ্লয়েড, 2 সেট ক্রোমোজোম, এই যে 2 সেট, এখানে এক সেট, এখানে এক সেট, এক সেট পিতা থেকে আসে আর এক সেট মাথা থেকে আসে, এবং এই সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। একটি ক্রোমোজোম দৈর্ঘ্যে সাধারণত 3.5 থেকে 30 মাইক্রন এবং প্রস্থে 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত হতে পারে। 1 মাইক্রন সমান 10^3 মিলিমিটার, 10^3 মিলিমিটার, এটা মনে রাখিও, বা এত না জানলে চলবে, জাস্ট মাইক্রন দিয়ে মনে রাখিও। তো ক্রোমোজোমের কাজ হলো পিতামাতা থেকে জিন সন্তানিতে বহন করে নিয়ে যাওয়া। জিন মানে কি? যা জীবের বৈশিষ্ট্য বহন করে। তাহলে পিতামাতা থেকে সন্তানিতে যে বৈশিষ্ট্যগুলো যাবে কিসের মাধ্যমে যাবে? এই ক্রোমোজোমের মাধ্যমে যাবে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির দ্বারা অক্ষুণ্ণ রাখে। এ কারণে ক্রোমোজোমগুলোকে বংশগতির ভৌতভিত্তিই বলা হয়। তাহলে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটারি কে? ক্রোমোজোম, মনে রাখতে হবে। তাহলে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কোনটাকে? আমাদের এই যে ক্রোমোজোমকে। এটা অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা আমাদের এমবিবিএস ভর্তি পরীক্ষা, এসএসসি, এইচএসসি সব জায়গায় আসে। এটা এমবিবিএসে অনেকবার আসছে এই কোয়েশ্চেনটা। বংশগতির ভৌতভিত্তি কি? ক্রোমোজোম। বংশগতির ভৌতভিত্তি কি? ক্রোমোজোম। এসএসসিতে তো আসবেই। এবার আসো, আমাদের এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ। এই ডিএনএ নিয়ে কিছু কথাবার্তা তোমরা এখানে পড়তে পারো। তাহলে দেখো, ডিএনএর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই প্রথম শব্দ ডি, এন নিউক্লিকের, আর অ্যাসিডের এ, ডিএনএ। তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড সমান কি? মূলত ডিএনএ। তাহলে এই ক্রোমোজোমের প্রধান উপাদান হলো মূলত ডিএনএ। তো এর সাধারণত 2 সূত্রক পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। একটি সূত্রক অন্যটির পরিপূরক, মানে হলো এই যে এরকম একটা তুমি সূত্রক পাবা, এরকম একটা সূত্রক পাবা, এরকম একটা সূত্রক। এই যে একটা সূত্রক সবসময় অপর সূত্রের পরিপূরক, ঠিক আছে? এগুলো আমরা পড়তেছি একটু পরে। এবং এখানে কি কি পাবা দেখো, এগুলো একটু মুখস্থ করার মতো, সো এগুলো একটু বুঝে নাও, বাট মুখস্থ করতে হবে তোমাকে। দেখো, এখানে তুমি টোটাল কয়টা বিষয় পাচ্ছ? টোটাল 3টা জিনিস আমরা এখানে পাবো। একটা হচ্ছে 5 কার্বনযুক্ত একটা শর্করা পাবা। আমি বলে দিই, এই শর্করার নাম হচ্ছে রাইবোস। এই শর্করার নাম কি? এই শর্করার নাম হচ্ছে রাইবোস সুগার বা রাইবোস একটা শর্করা পাবা। এখানে একটা শর্করা পাবা যেটার নাম কি? রাইবোস, 5 কার্বনযুক্ত। এখানে কয় কার্বন থাকবে? 5 কার্বন থাকবে এখানে। নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার। এই নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার কী কী হতে পারে? নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার হতে পারে অ্যাডেনিন হতে পারে, থায়ামিন হতে পারে, গুয়ানিন হতে পারে, সাইটোসিন হতে পারে। এটা এভাবেই মনে রাখবা, এভাবেই মনে রাখবা। এভাবে মনে রাখলে তোমার জন্য উপরে এই যে বেসগুলো মেলাতে সহজ হবে। তাহলে মনে রাখবে ATGC, ATGC, এই নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষারগুলো থাকবে। এটা কি বললাম? অ্যাডেনিন। এটাকে কি বলবা? থায়ামিন। এটা কি? গুয়ানিন। এটা কি? সাইটোসিন। বুঝছো কথা? এটা অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন এবং সাইটোসিন। তাহলে এবং এই বিষয়গুলো থাকবে, এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার। এরপরে অজৈব ফসফেট থাকবে। এই 3টা বিষয় আমাদের এই ডিএনএর মধ্যে থাকবে, এবং এই 3টা উপাদানকে একত্রে আমরা বলি নিউক্লিওটাইড। তাহলে বলো, নিউক্লিওটাইডের মধ্যে তুমি কি কি পাচ্ছ? নিউক্লিওটাইডের মধ্যে তুমি 5 কার্বনযুক্ত একটা শর্করা, যেটাকে বলতেছে রাইবোস পাবা, আর নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার পাবা। কি কি আছে? অ্যাডেনিন এবং থায়ামিন পাবা, গুয়ানিন এবং সাইটোসিন পাবা। এরপরে অজৈব ফসফেট পাবা। এগুলো সব মিলে কি গঠন করছে? নিউক্লিওটাইড গঠন করছে, ঠিক আছে? এবার আমাকে একটু আলি বলো তো, আমরা নিউক্লিওটাইডের মধ্যে টোটাল কি কি পাচ্ছি? তাড়াতাড়ি। নিউক্লিওটাইডের মধ্যে আমরা কি কি পাচ্ছি? আলি শুনতে পাচ্ছ না? ফারজান বলো। ক্রোমোজোম, ক্ষার এবং অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন এবং থায়ামিন, 5 কার্বনযুক্ত শর্করা, থাইমিন। আর এদিকে অজৈব ফসফেট, ঠিক আছে? এই 3টাকে কি বলতেছো? 3টাকে একত্রে কি বলা হয়? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, ওকে। তাহলে এই যে ডিএনএ ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। এই যে আমরা ক্রোমোজোমের মধ্যে পড়লাম ডিএনএ, এই ডিএনএটা হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ, মানে এগুলো স্থায়ীভাবে থাকবে। তো ডিএনএ ওয়াটসন এবং ক্রিক
ডিএনএ অণুর ডাবল হেলিক্স বা দ্বিসূত্রী কাঠামো বর্ণনা দেন। ডাবল, ডাবল মানে দুই, হেলিক্স মানে ঘূর্ণন, মানে এই যে এদিকে একটা ঘূর্ণন, এদিকে একটা ঘূর্ণন, এভাবে ডিএনএটা গঠিত হয় না, এই জন্য ডাবল হেলিক্স। এবং এই কাজের জন্য তারা নোবেল পুরস্কার পান। এবং এই যে এখানে তুমি নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার পড়ছো না, নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার হলো দুই ধরনের। নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার কি? দুই ধরনের, একটা হচ্ছে যে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এই নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে তুমি জিকে ঢুকাবা, এই যে অ্যাডিনিন এবং গুয়ানিনকে, আর সাইটোসিন এবং থায়ামিনকে তুমি পাইরিমিডিনের মধ্যে ঢুকাবা। তাহলে দেখো নাইট্রোজেন গঠিত বেস দুই ধরনের, পিউরিন এবং পাইরিমিডিন। পিউরিনের মধ্যে কাকে পাচ্ছ? অ্যাডিনিন এবং গুয়ানিনকে। আর সাইটোসিন এবং থায়ামিনকে কাদের মধ্যে পাচ্ছ? পাইরিমিডিনের মধ্যে। একটি সূত্রের অ্যাডিনিন অন্য সূত্রের থাইমিনের সাথে, এই জন্য আমি এটা সিরিয়ালি বলতে বলছি। এই যে এ এবং টি দুইটা বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, এ এবং টি দুইটা বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। গুয়ানিন এবং সাইটোসিন তিনটা বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। এ এবং টি দুইটা বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, গুয়ানিন এবং সাইটোসিন তিনটা বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। বুঝছো কথা? এই যে অ্যাডিনিন এবং থায়ামিন দুইটি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হবে, এ ডাবল বন্ড টি। আর গুয়ানিন এবং সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হবে, জি ট্রিপল বন্ড সি। ওকে, অর্থাৎ দেখো এই অ্যাডেনিনটা হচ্ছে পিউরিনের ছিল আর থায়ামিনটা হচ্ছে পাইরিমিডিনের ছিল। তার মানে এই বন্ধন সর্বদা পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যেই হয়ে থাকে। এবং দুইটি সূত্রের একটি অন্যটির পরিপূরক কিন্তু একরকম না। হেলিক্সের প্রতিটি সূত্র 34 অ্যাংস্ট্রম। এক অ্যাংস্ট্রম সমান হলো 10 × 10 মিটার, হ্যাঁ, দৈর্ঘ্যের একক আর কি এটা। তাহলে হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম, মানে হলো এই যে পুরো ঘূর্ণনটা, চিত্র নাই এখানে, চিত্র তো নাই, দেখো এই যে হেলিক্সের প্রতিটি পুরো ঘূর্ণনটা আর কি, এই যে আমাদের এই পুরো ঘূর্ণনটা হলো 34 অ্যাংস্ট্রম। আমাদের হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম। আমাদের এই প্রতিটি পূর্ণ ঘূর্ণন, এখানে পূর্ণ ঘূর্ণনটা কত? এই পূর্ণ ঘূর্ণনটা 34 অ্যাংস্ট্রম। এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে। এই যে একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড পাবা। কয়টা নিউক্লিওটাইড পাবা? এখানে পূর্ণ ঘূর্ণন বলতে এটা নিউক্লিওটাইডের মধ্যে 10টা তুমি নিউক্লিওটাইড পাবা, এই যে 10টা নিউক্লিওটাইড। তাহলে বলো প্রতিটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? এই 34কে তুমি 10 দ্বারা ভাগ করে দিবা, তাহলে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে পার্শ্ববর্তী দুইটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। কথা বুঝছো? এটাই, এগুলা উপরের ক্লাসে গেলে অনেক বিস্তারিত জানবা ডিএনএ নিয়ে। তাহলে আপাতত এতটুকু জানো, এটা হচ্ছে আমাদের দুইটা হেলিক্স, এই যে এটা একটা হেলিক্স, এটা একটা হেলিক্স, এবং এখানের মধ্যে তুমি দুইটা ইয়া পাবা, এই যে 10টা নিউক্লিওটাইড পাবা একটার মধ্যে। ডিএনএর দুইটি পলিনিউক্লিওটাইড এই সূত্রের বিপরীতভাবে অবস্থান করে। এই যে দেখো এটার বিপরীত এটা না, অনেকটা পেঁচানো সিঁড়ির মতো, অনেকটা পেঁচানো সিঁড়ির মতো, এবং ক্ষারগুলো সাহিত্যভাবে অক্ষের প্রধান অক্ষের সাথে লম্বাভাবে অবস্থান করে। অর্থাৎ ডিএনএ অণুর বাইরের দিকে দণ্ড দুটি পরপর সুগার এবং ফসফেট দিয়ে গঠিত, এবং এদের ভিতরের দিকে নাইট্রোজেন বেস অবস্থান করে। এগুলো তুমি চিত্র না দেখলে বুঝবা না। প্রকৃত কোষে ডিএনএ সুতার মতো, কিন্তু আদি কোষে ডিএনএ গোলাকার হয়ে থাকে। এটা একটু পড়ি, ওই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। প্রকৃত কোষে ডিএনএ সূক্ষ্ম সুতার মতো, এই যে পেঁচানো এরকম এরকম প্রকৃত কোষে আমাদের যে ডিএনএ এটা এমন। আর আদি কোষে যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, আদি কোষে ডিএনএটা কেমন? আদি কোষে ডিএনএটা হচ্ছে গোলাকার হয়, এবং দৈর্ঘ্য কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এটি হাজার হাজার নিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম, ব দিয়ে ব্যাস 20, মনে রাখিও, ব দিয়ে হেলিক্সের ব্যাস 20। ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান, তাহলে ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ডিএনএ। এবং বংশগতির রাসায়নিক ভিত্তি, তাহলে বলো বংশগতির ভৌত ভিত্তি কাকে বলে? আমাকে বলবা, এই যে রুদ্র, বংশগতির ভৌত ভিত্তি কোনটা? ক্রোমোজোম। ইয়েস, এই যে একটু আগে পড়ে আসলাম, বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম, আর রাসায়নিক ভিত্তি বললে বলবা আমাদের এই যে ডিএনএ। হ্যাঁ, কই গেল বংশগতির ক্রোমোজোমের প্রধান উপাদান, এই যে ডিএনএ, ঠিক আছে? এই ডিএনএ হচ্ছে রাসায়নিক ভৌত ভিত্তি, দুইটা কথা মনে রাখিও। ক্রোমোজোম হচ্ছে ভৌত ভিত্তি, আর এই ডিএনএ হচ্ছে রাসায়নিক ভিত্তি, ঠিক আছে? ডিএনএ জীবের চরিত্রে বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক, যা জীবের রাসায়নিক বৈশিষ্ট্য সরাসরি পিতামাতা থেকে তাদের বংশধরে নিয়ে যায়, মানে এটা ডিরেক্ট কাজ করবে। এরপরে আরএনএ নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো একটু রিডিং দিও, একই কথাবার্তা, এটা অত কমপ্লেক্স না। আরএনএর পূর্ণরূপ কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে রাইবোনিউক্লিক অ্যাসিড, 3 শব্দ, আরএনএ।
অধিকাংশ আরএনএতে কি থাকে, পলিনিউক্লিওটাইডের একটি সূত্রক, দেখো এখানে একটি সূত্রক আছে, আবার ডিএনএতে আমরা দুইটা সূত্রক পাইছি না। এতে কি কি পাবা, আগের মতোই 5 কার্বনযুক্ত রাইবোজ শর্করা পাবা, অজৈব ফসফেট পাবা, নাইট্রোজেন গঠিত বেস পাবা। বাট ডিএনএতে নাইট্রোজেন গঠিত বেস কি কি ছিল, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এভাবে পাইছিলে না। কিন্তু আমাদের এখানে এই যে তোমার থায়ামিনটা থাকবে না, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। কে থাকবে, থায়ামিনের পরিবর্তে থাকবে তোমার ইউরাসিল, এটা মনে রাখিও। আমাদের এখানে থায়ামিনের পরিবর্তে পাবা ইউরাসিল, যেখানে থায়ামিনের পরিবর্তে কি পাবা, ইউরাসিল পাবা। তাহলে এখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল। ওকে, তাহলে ইউরাসিল পাইলে এটাকে তুমি আরএনএ বলবা, বাকি সব সেম। তো আরএনএ ভাইরাসের একটা স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায়। মনে রাখিও ভাইরাস, ভাইরাস অনেক প্রকারের আছে। একটা প্রকার তুমি এভাবে ভাগ করতে পারো, ভাইরাস হলো ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। যেসব ভাইরাসের মধ্যে বংশগতি উপাদান হিসেবে ডিএনএ থাকে তাদেরকে আমরা ডিএনএ ভাইরাস বলি। যেসব ভাইরাসের ক্ষেত্রে বংশগতি উপাদান হিসেবে আরএনএ থাকে তাদেরকে আমরা আরএনএ ভাইরাস বলি। বুঝছো কথা? তো এই যে এখানে এই কথাটা বলা হয়েছে, ক্রোমোজোমের একটা স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায় কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, যেমন টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস। এটা কোথায় পাওয়া যায়, তামাক গাছে। তামাক গাছে এই ভাইরাসটা আক্রমণ করে, তামাক গাছ। এরপরে ডিএনএ অনুপস্থিত, আমাদের এই কিছু কিছু ভাইরাসে ডিএনএ অনুপস্থিত, তো যেখানে ডিএনএ থাকবে না ওইখানে আরএনএ কাজ করবে, সিম্পল। অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয় তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ পাওয়া যায়। মনে রাখিও, আমরা যে করোনা ভাইরাসের নাম শুনি, এই করোনা ভাইরাসটা কিন্তু একটা আরএনএ ভাইরাস। করোনা ভাইরাসটাও একটা কিন ভাইরাস, আরএনএ ভাইরাস, কারণ ওই ভাইরাসের ডিএনএ নাই, ওই ভাইরাসে বংশগতীয় বস্তু হিসেবে ডিএনএ নাই, ডিএনএর পরিবর্তে আরএনএটা থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি, আরএনএ ভাইরাস বলি। করোনা ভাইরাসটা একটা কি, আরএনএ ভাইরাস। ওকে, কোভিড-2, SARS-CoV-2, এই করোনা ভাইরাসের পুরো নাম কি, SARS-CoV-2। আচ্ছা, তাহলে মোটামুটি ডিএনএ নিয়ে তোমরা জানছো। এখন আসো আমরা জিন নিয়ে একটু পড়াশোনা করি। জিন, তো জিন বলতে আসলে তোমরা যে জিন নিয়ে এতদিন জেনে আসছো ওই জিন না, এটা মোটামুটি আমাদের একটা বায়োলজিক্যাল ওয়ার্ড, যে জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান, মানে যেগুলো তুমি দেখতে পাচ্ছ। এই যে মনে করো ফারজান দেখতে সুন্দর, হয়তো তার বাবার মতো, তারপর লম্বা, তার চুলগুলা দেখতে কালো, চোখের আইরিসের বর্ণ কালো, এগুলো দেখা যাচ্ছে। অদৃশ্যমান কিছু লক্ষণ থাকতেই পারে যেগুলো আমরা তার দেখতে পাচ্ছি না, তার কিছু অভ্যাস, ক্যারেক্টারিস্টিক ফিচার্স যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, হয়তো সেগুলো তার বাবার কাছ থেকে পেয়েছে, এমনটা হতে পারে না? তাহলে দৃশ্যমান অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হলো জিন। এর অবস্থান কোথায়, জীবের ক্রোমোজোমে। জীবের ক্রোমোজোমে, ক্রোমোজোমে যে স্থানে জিন অবস্থান করে তাকে লুকাস বলা হয়। তাহলে ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে কি বলা হয়, লুকাস। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে, কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। মানে বলতে চাচ্ছে যে মনে করো একটা জিন সে শুধুমাত্র লম্বা হওয়ার জন্য দায়ী, সেমভাবে সে আরও একাধিক কাজও করতে পারে লম্বা হওয়ার পাশাপাশি। বিভিন্ন গবেষণার তথ্য থেকে জানা গেছে জিন বংশগতির নিয়ন্ত্রক। প্রজন্ম থেকে প্রজন্ম দ্বিসূত্রক ডিএনএ নিজের হুবহু অনুলিপি করতে পারে, আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে আরএনএ সাইটোপ্লাজমে রাইবোজোমে আসে এবং সেই সংকেত অনুযায়ী প্রোটিন তৈরি করে। এটা যদি আমি তোমাদেরকে একটু বোঝাই, এখানে একটু খেয়াল করো। আমি আরেকটা বৈশিষ্ট্য এখানে অ্যাড করি, দিস ইজ কল্ড ডিএনএ টু ডিএনএ। এই যে ডিএনএ টু ডিএনএ, এটাকে আমরা বলি র্যাপ্লিকেশন, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, এরপরে ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, দিস ইজ কল্ড ট্রান্সক্রিপশন। শব্দগুলো তোমাদের না জানলেও চলবে, বাট আমি একটু পরিচিত করাই দিচ্ছি। আরএনএ টু প্রোটিন, দিস ইজ কল্ড ট্রান্সলেশন। ট্রান্সলেশন, প্রোটিন থেকে আলটিমেটলি বৈশিষ্ট্য পাওয়া যায়। কথা বুঝছো? তাহলে এখান থেকে শুরু হয়েছে, মনে করে এটা আমাদের পিতা, এই পিতা থেকে একটা ডিএনএ হুবহু প্রতিলিপিত হয়েছে এবং এটা সন্তানের দেহে আসছে, সন্তানের দেহে এটা আরএনএ তৈরি করবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি করবে, ওই প্রোটিনটা নির্দিষ্ট স্পেসিফিক কোনো বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করবে। হয়তো সে লম্বা হবে, তার চুলের বর্ণ কেমন হবে, তার চোখের রং কেমন হবে, গায়ের রং কেমন হবে, এগুলো সব ডিপেন্ড করবে এই বৈশিষ্ট্যটা। আলটিমেটলি শুরু হয়েছে ডিএনএ থেকে না? তাহলে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য। এটাকে বলে আমরা সেন্ট্রাল ডগমা। এই থিওরিটাকে কি বলা হয়, সেন্ট্রাল ডগমা থিওরি। তোমরা একটু বড় হলে এগুলো বিস্তারিত জানবা।
তাহলে সেই সংকেত অনুসারে এখানে প্রোটিন তৈরি হয়। সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে সেই প্রোটিন প্রথমে জমা হয়। তাহলে দেখো এখানে তোমাকে এই সিনারিওটা বলা আছে। দেখো ডিএনএ থেকে সংকেতের অনুলিপি নিয়ে হুবহু অনুলিপি, তার মানে ডিএনএ থেকে ডিএনএ, আরএনএ, এই যে আরএনএ, আরএনএ থেকে সাইটোপ্লাজমে রাইবোজোম আসে। রাইবোজোম কি? রাইবোজোম হচ্ছে প্রোটিনের কারখানা, যেখানে প্রোটিন তৈরি করা হয়। এই রাইবোজোমে প্রোটিন তৈরি হয়, এই যে প্রোটিন তৈরি হলো, দেন এই প্রোটিন জমা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সেখান থেকে গোলজি বডি ভেসিকল দ্বারা সেই প্রোটিনের নানাবিধ পরিবর্তন করে উপযুক্ত স্থানে বাহিত হয়, মানে সঠিক জায়গায় যাবে, দেন ওই প্রোটিনগুলো গন্তব্যে পৌঁছায়। প্রোটিনগুলো মূলত নির্ধারণ করে প্রাণ রাসায়নিক বিক্রিয়াগুলো। প্রাণ রাসায়নিক বিক্রিয়া মানে কি? হরমোনের সাহায্যে যে বিক্রিয়াগুলো হয়, ঠিক আছে? প্রাণ রাসায়নিক বিক্রিয়াগুলো গতি প্রকৃতি তা থেকেই পরিবেশের সাপেক্ষে নির্ধারিত জীবের বৈশিষ্ট্যাবলী, মানে মানুষটা কেমন হবে। কোনো জীবের গঠন থেকে আচরণ পর্যন্ত সবই এই বৈশিষ্ট্যের আওতায় পড়ে। তাই বলা যায় ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য। বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়, তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় একই থাকে। জীবে জিনগুলো মানে হলো আমাদের দেহে টোটাল জিন তোমার একই প্রকৃতির জীবে একই থাকে, প্রায় সবসময় কী থাকে? একই থাকে। কিন্তু বিভিন্ন জীবে, মনে করো আমাদের সাথে কুকুরের জিন কি এক হবে? না, আমাদের সাথে কুকুরের জিনের মধ্যে পার্থক্য আছে। এবং তোমরা এটা মনে রাখো যে আমাদের সাথে যে তোমার শিম্পাঞ্জি আসে না, শিম্পাঞ্জি, আমাদের সাথে শিম্পাঞ্জির ক্রোমোজোমের বা জিনের মিল কত পার্সেন্ট জানো? 98%। 98% আমাদের মধ্যে তাদের মিল পাওয়া যায়। মাত্র 2%-এর ব্যবধানের জন্য ওই হয়ে গেছে শিম্পাঞ্জি, আমরা হয়ে গেছি মানুষ। বুঝছো? গরিলা আছে না, গরিলা, আমাদের সাথে গরিলার ক্রোমোজোমের মিল হচ্ছে যে 97%। মাত্র 3%-এর ব্যবধান আমাদের। আমাদের এই 3%-এর ব্যবধানের জন্য আমরা মানুষ হয়ে গেছি আর গরিলা গরিলা। বুঝছো কথা? সেমভাবে আমার সাথে মনে করো আদিরা, আমিও মানুষ, আদিরাও মানুষ। আমার সাথে আদিরার ক্রোমোজোমের জিনের মিল আছে হলো 99.9%, 99.99%, এবং আমাদের মধ্যে জিনের ব্যবধান হলো মাত্র 0.1%। এই 0.1% ব্যবধানের জন্য আদিরা মেয়ে মানুষ, আমি পুরুষ, আদিরার বৈশিষ্ট্য একরকম, আমার বৈশিষ্ট্য একরকম, আদিরার চুল লম্বা, আমার চুল খাটো, তোমার বাটি। সেমভাবে আমাদের মধ্যে অনেক বৈশিষ্ট্যের পার্থক্য আছে, তাই না? বাট আমাদের মধ্যে মিল কিন্তু 99.99%। এই জিনের বুঝছো কতটা ভ্যারি করে এই জিনের পার্থক্যটা? মানে একটু এদিক ওদিক হলে বিশাল পরিবর্তন হয়ে যাবে। বুঝছো কথা? তো তবে একই প্রকৃতির জীবে প্রায় একই থাকে। দেখো 99.99% আমাদের একই আছে। জিনগুলো সাধারণ নিয়মে যে ক্রোমোজোমের ডিএনএ অনুসমূহের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে। ঠিক আছে, এতটুকু বুঝছো আশা করি। এবার আমরা একটু ভিতরের পড়াশোনাগুলি করব, হ্যাঁ, একটু বিস্তারিত জানবো। দেখো, একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্ন রূপ বা মাত্রায় প্রকাশ করতে পারে। যেমন মটরশুঁটির উচ্চতা নির্ধারণের জন্য দায়ী জিন হলো সংকর লম্বা জিন হলো টি। এখন আসলে এগুলো যদি আমি তোমাদেরকে বিস্তারিত বলতে যাই, যেমন এই প্রকট বৈশিষ্ট্য কথা এখানে বলা হয়েছে, এই যে প্রকট বা ডোমিনেন্ট বৈশিষ্ট্য, তার প্রচ্ছন্ন ক্যারেক্টারিস্টিক্স, এগুলো যদি বিস্তারিত বোঝা যায়, তোমাদের জেনেটিক্সের একদম ইন ডেপথ বিস্তারিত বোঝাইতে হবে, হ্যাঁ। তো আমি অতটুকুতে যাব না, জাস্ট যতটুকু না বললেই না অতটুকু বলে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, লম্বা হওয়ার জন্য একটা জিনকে দায়ী করতেছে তারা। ওই জিনটা হচ্ছে ক্যাপিটাল টি। মটরশুঁটি গাছ তো চিনো, মটরশুঁটি ধরো, তোমার ইচ্ছা মতো তুমি ধরতে পারবা। মটরশুঁটি গাছের উচ্চতা নির্ধারিত জিনের লম্বা সংস্করণটি হলো ক্যাপিটাল টি, মানে লম্বা হওয়ার জন্য দায়ী জিন হলো ক্যাপিটাল টি। মনে রাখবা, আমরা সবসময় প্রকট হিসেবে ক্যাপিটাল পড়ব, প্রকট প্রকট হিসেবে ক্যাপিটাল পড়ব, এবং প্রচ্ছন্ন হিসেবে আমরা স্মল লেটার পড়ব, মানে বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর। কাটু সংস্করণটি হলো স্মল টি। যখন দুটো একত্রে থাকে তখন ক্যাপিটাল টি স্মল টি, তখন লম্বা হওয়ার বৈশিষ্ট্য প্রকাশ পায়। এগুলো কিচ্ছু বুঝবা না, আপাতত তুমি আমার এই কথাটা বুঝো। দেখো, ক্যাপিটাল টি মানে হলো প্রকট। ক্যাপিটাল টি মানে হলো কি? প্রকট। প্রকট মানে কি? ডমিনেন্ট। ডমিনেন্ট মানে কি? যে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবেই, যে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবেই, মানে সে থাকলেই নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবে। কথা বুঝছো? ক্যাপিটাল টি মানে হলো প্রকট, নামের মধ্যে মিল আছে। ডমিনেন্ট, ডমিনেন্ট মানে কি? যে ডমিনেন্স করবে, যে ডমিনেন্স করবে। আর স্মল টি মানে কি? স্মল টি মানে হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মানে লম্বা হওয়ার জন্য দায়ী জিন, তবে প্রচ্ছন্ন মানে হলো রিসেসিভ। মানে হলো এই স্মল টি মূলত খাটো হওয়ার জন্য দায়ী জিন।
এটা কি খাটো হওয়ার জন্য দায়ী জিন, এবং এটা হচ্ছে লম্বা হওয়ার জন্য, এটা কি লম্বা হওয়ার জন্য দায়ী জিন। এবং এখানে প্রকট হলো ক্যাপিটাল টি, আমি আবারও বলছি, এই ক্যাপিটাল টি হলো লম্বা হওয়ার জন্য দায়ী জিন, স্মল টি হলো খাটো হওয়ার জন্য দায়ী জিন। এটা তুমি বুঝতে এতটুকু বুঝে থাকলে এটা মনে রাখো, এই ক্যাপিটাল টি লম্বা হওয়ার জন্য দায়ী জিন, স্মল টি খাটো হওয়ার জন্য দায়ী জিন। এবং যদি আমরা প্রকট হিসেবে ক্যাপিটাল লেটারকে ধরবো সবসময়, তাহলে আমরা বলতেছি এই ক্যাপিটাল টিটা লম্বা হওয়ার জন্য দায়ী জিন যেটা, সেটা হচ্ছে প্রকট। প্রকট মানে কি, এটা থাকলেই এটার বৈশিষ্ট্য প্রকাশ করবে, এটা যদি ক্রোমোজোমে থাকে এটার বৈশিষ্ট্য প্রকাশ করবেই। বুঝতে পারছো, মানে জোর জবরদস্তির মতো আর কি অনেকটা। আর প্রচ্ছন্ন মানে কি, যদি এটা প্রকটের সাথে থাকেও সে প্রচ্ছন্ন মানে রিসেসিভ, মানে সে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এখন আমি তোমাদেরকে একটু উদাহরণ দেই। দেখো ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি একটা ক্রোমোজোমের লম্বা হওয়ার জন্য দায়ী জিনের ক্রোমোজোম যুগল হলো এমন, ফিনোটাইপ, জিনোটাইপ বলে থাকে এটা। তাহলে এটাও ক্যাপিটাল টি, এটাও ক্যাপিটাল টি। বলো তো আমাকে, এই উদ্ভিদটা লম্বা হবে না খাটো হবে? জনাইদ বলো। তুমি আগে উপরে দেখো ক্যাপিটাল টি মানে কি। জুনাইদ, এটা লম্বা হবে না খাটো হবে? লম্বা। কেন লম্বা? কারণ ক্যাপিটাল টি ক্যাপিটাল সমান টি লম্বা। আছে। ইয়েস, হ্যাঁ, কারণ ক্যাপিটাল টি আছে। আমি তো বললামই ক্যাপিটাল শব্দ আমাদের এখানে, ক্যাপিটাল টিকে আমরা ধরেছি লম্বা হওয়ার জন্য দায়ী জিন, একদম সিম্পল কথা। আমরা ধরেছি হলো ক্যাপিটাল টি লম্বা হওয়ার জন্য দায়ী জিন, তো আমি দুইটাই ক্যাপিটাল দিলাম। অবশ্যই বাচ্চাটা বা এটা যদি তুমি গাছ ধরো গাছটা লম্বা হবে, মানুষ ধরলে মানুষটা লম্বা হবে, সিম্পল। আচ্ছা, এটা বলো তো, এটা কি হবে বলো, ফারজান বলো তো এটা কি হবে? খাটো হবে। খাটো কেন? হুম, স্মল টি আসবে। স্মল টিকে আমরা খাটো হওয়ার জন্য দায়ী জিন ধরেছি, তাই হ্যাঁ, আমরা ধরেছি হলো স্মল টিটা খাটো হওয়ার জন্য দায়ী থাকবে। বুঝছো কথা? শেষ। এবার আমি একটু আরেকবার রিপিট করি আমি আমার কথাটা। আমি বলতেছি টি এক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য, মানে হলো টি যেখানে থাকবে সেখানেই তার বৈশিষ্ট্য প্রকাশ করবে, সে কারো তোয়াক্কা করবে না, টি কারো তোয়াক্কা করবে না। আমাকে এটার উত্তর দাও, ক্যাপিটাল টি স্মল টি এটা কি হবে? আদিরা হাসান, লম্বা খাটো নাকি মাঝামাঝি, কোনটা? লম্বা। লম্বা। কেন? যদি আন্দাজে বলে থাকো ঠিক আছে, আর বুঝে বলে থাকলেও ঠিক আছে। দেখো ক্যাপিটাল টিকে ধরেছো তুমি প্রকট বৈশিষ্ট্য, আমি বললাম ক্যাপিটাল টি যেখানে থাকবে সে তার বৈশিষ্ট্য প্রকাশ করবেই, সে কারো তোয়াক্কা করবে না। এখানে স্মল টি আর কোনো পাত্তা পাবে না তার সাথে। যদি ক্যাপিটাল টি থাকে তার সাথে স্মল টি কোনো পাত্তা পাবে না, কারণ সে প্রকট। ক্যাপিটাল টি কেমন? ক্যাপিটাল টি হচ্ছে প্রকট, এটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের মিনিং। প্রকট বৈশিষ্ট্য মানে বুঝছো, যে এটাকে বলে আমরা হেটারোজাইগাস অবস্থা, এগুলাকে বলে হোমোজাইগাস। এই যে এগুলো হোমোজাইগাস, হোমো মানে হলো একই, হোমো মানে হলো একই। তো এত কিছু তোমরা আপাতত না জানলেও চলবে, তোমরা যে সিনারিওটাতে বুঝছো যে এটাকে আমরা বলতেছি কি লম্বা, এটা হবে লম্বা উদ্ভিদ, লম্বা, ঠিক আছে। আর এটা কি বলো তো একটু, রুদ্র বলো। এটা লম্বা হবে। ক্লাস লই দে, হাই, ক্লাস লইলে ফোন দিয়ে না। ঈশান, আজকে তোমার তো ক্লাস না রে বাবা, পড়ো আসলে যেত। এটাও লম্বা হবে কেন? ক্যাপিটাল টি আছে। বললাম ক্যাপিটাল টি মানে ডমিনেন্ট, প্রকট, সে তার নিজেকে জাহির করবে। এতটুকু বুঝে থাকলে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। এখন আসো, তাহলে দেখো এই যে মটরশুঁটি উচ্চতা লম্বা, লম্বা সংস্করণের জন্য দায়ী জিন হলে ক্যাপিটাল টি, খাটো সংস্করণের জন্য দায়ী হলো স্মল টি। এতটুকু বুঝছো? তাহলে ক্যাপিটাল টি মানে হলো লম্বা, স্মল টি হলো এই যে এটা খাটো। যখন দুইটা একত্রে হবে তাহলে এটা কি হবে? এই যে দেখো দুইটা একত্র হয়ে গেল না, তখন হবে লম্বা। বুঝছো কেন? কারণ এই ক্যাপিটাল টিকে তুমি প্রখর ধরেছো, এজন্য।
তাই টি এর সাপেক্ষে এই ক্যাপিটাল টিকে প্রখর বলতেছি আমরা বা ডমিন্যান্ট, আর এই টি এর সাপেক্ষে স্মল টিকে আমি প্রচ্ছন্ন বলতেছি বা রিসেসিভ। যখন কোনো জীবের জিনের দুইটি সংস্করণই প্রচ্ছন্ন হয় তখনই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়, মানে সে খাটো হয়। এই যে এটা যদি এমন হয়, এটাও স্মল টি এটাও স্মল টি, তার মানে এখানে লম্বা হওয়ার জন্য দায়ী জিন তো নাই, তো লম্বা হবে কেন? বুঝছো কথা? এই যে এভাবে হইতে পারে, এটা তখন এটা খাটো হবে। এবং এগুলাকে আমরা কি বলতেছি, এক একজনের অ্যালিল, অ্যালিল মানে হলো ভাই, যে এই জিনের অ্যালিল হলো এটা, একই জিনের বিভিন্ন সংস্করণকে সেই জিনের অ্যালিল বলা হয়। এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি দুইটা যে উচ্চতা নির্ধারণকারী জিনের দুটি অ্যালিল নির্দেশ করেছে। আসো এবার আমরা এখানে একটা পরীক্ষা করব। গ্রেগর জোহান মেন্ডেল এই পরীক্ষাটা করেছেন। মেন্ডেল একটি লম্বা এবং খাটো গাছের গাছ নিয়ে কৃত্রিম উপায়ে লম্বা গাছের পরাগরেণু খাটো গাছের গর্ভমুণ্ডে, খাটো গাছের পরাগরেণু লম্বা গাছের গর্ভমুণ্ডে স্থানান্তর করে প্রজনন ঘটান। অন্য কোনো পরাগরেণু যাতে না আসে এই ব্যবস্থা নেন, মানে উনি জাস্ট খাটো লম্বা গাছের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করেন আর কি। যেহেতু লম্বা গাছের জিন প্রকট, তাই এই থেকে উৎপন্ন যে বুনে দেখা গেল সব গাছই লম্বা, কোনো খাটো গাছ নাই। এবং এই গাছগুলোতে কোনো খাটো গাছের বাহক রয়ে গেছে কিনা পরীক্ষা করার জন্য ইনি আবার পরীক্ষা করেন। একটি গাছকে স্বপরাগণের মধ্যে প্রজনন করে উৎপন্ন বীজগুলো দেখা গেল লম্বা এবং খাটো দুর্গম গাছ হয়েছে। আসো আমরা একটু পরীক্ষাটা করি, তারপর তোমরা বুঝতে পারবা, ভালো মতো করে বুঝো একটু। হ্যাঁ, খেয়াল করো এটা কি বলো, এই যে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এটা হলো লম্বা উদ্ভিদ, আমরা একটু আগে পড়ে আসছি। এটা কি? এটা হচ্ছে লম্বা উদ্ভিদ। স্মল টি, স্মল টি, এটা কি? এটা হচ্ছে খাটো উদ্ভিদ, একটু আগে পড়ে আসছি। আমরা ধরতেছি লম্বা হওয়ার জন্য দায়ী জিন হলো ক্যাপিটাল টি, খাটো হওয়ার জন্য দায়ী জিন হলো স্মল টি। আমি এটাও বলে দিচ্ছি, এই লম্বা হওয়ার জন্য দায়ী জিন যেটা, এটা হচ্ছে প্রখট, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন। এটা হচ্ছে কি? প্রচ্ছন্ন। আচ্ছা, যখন এখান থেকে মিওসিস প্রক্রিয়া জাইগোট গঠিত হবে, এখান থেকে তুমি কি কি গ্যামেট পাবা? এই যে ক্যাপিটাল টি পাবা, ক্যাপিটাল টি পাবা, এখান থেকে তুমি স্মল টি পাবা, তুমি স্মল টি পাবা। আচ্ছা, তাদের মধ্যে যখন তোমার জাইগোট গঠিত হবে তখন শুধুমাত্র এই ক্যাপিটাল টি স্মল টি একসাথে হয়ে দেখো শুধুমাত্র ক্যাপিটাল টি স্মল টি গঠন করতেছে। তাহলে দেখো, এটা ছিল যে লম্বা, এটা ছিল যে খাটু, এটা কি হয়েছে এখন আমাকে আলী বলতে পারবা? এই এটা কি? ক্যাপিটাল টি স্মল টি, এই গাছটা কি হবে, লম্বা নাকি খাটো? লম্বা। লম্বা, দেখতেই পাচ্ছি, কারণ আমি বলেছি ক্যাপিটাল টি থাকলেই সে নিজের বৈশিষ্ট্যকে জাহির করবে, ক্যাপিটাল টি এর কোনো তোয়াক্কা করবে না কাউকে। ক্যাপিটাল টিকে তুমি লম্বা হওয়ার জন্য দায়ী বলেছ, তাহলে এখানে সবগুলো গাছই লম্বা হবে। তার মানে তুমি একটা লম্বা উদ্ভিদ এবং খাটো উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটিয়ে যে উদ্ভিদগুলো পেয়েছো সবগুলাই লম্বা পেয়েছো, এবং এটাকে বলতেছে F1 জনু। এটাকে কি বলতেছো? F1 জনুক্রম। ওকে, এই যে খেয়াল করো, এটা হচ্ছে যে পিতা, মানে এখানে মাথা পিতা দেখাইছে, আমরা পিতাকে এরকম বলবো আর মাথাকে এরকম বলবো। হ্যাঁ, এটা হচ্ছে যে মেল, এটা হচ্ছে যে ফিমেল। এই যে এটা হচ্ছে পিতা মাথা, এই যে পিতা মাথা, এখান থেকে গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেট তৈরি হচ্ছে, বাচ্চা তৈরি হলো। বাচ্চাগুলো দেখো সবাই কি, এই যে লম্বা, এই যে এটাও লম্বা, এটাও লম্বা। হ্যাঁ, এবং এটা হচ্ছে F1 উদ্ভিদ। এখন আমি যদি এই বাচ্চাগুলোর মধ্যে আবার সংকরায়ন করি, বাচ্চাগুলোর মধ্যে আবার সংকরায়ন করি, এটাগুলো উদ্ভিদ হয়েছে বিধায় সম্ভব হয়েছে। আমাদের মধ্যে স্বাভাবিকভাবে ভাই বোনের মধ্যে আর বিয়ে হয় না, তাই না? তো এগুলো উদ্ভিদ হচ্ছে বিধায় আমরা খুব সহজে এগুলোকে সংকরায়নগুলো করতে পারতেছি। তাহলে দেখো, এগুলোর মধ্যে তুমি যখন আবার এই টি এর মধ্যে যখন আবার মনে করো যে বিয়ে হয়েছে, তাদের মধ্যে সংকরায়ন ঘটাবা, তখন কী ঘটবে খেয়াল করো। এই যে ধরো এটা হচ্ছে এখন ক্যাপিটাল টি, স্মল টি, এই যে এটা হচ্ছে ক্যাপিটাল টি, স্মল টি, এটা হচ্ছে ক্যাপিটাল টি, এটা হচ্ছে স্মল টি। তাহলে বলো এখান থেকে কোন কোন ইয়া পাবা? এখান থেকে ক্যাপিটাল টি পাবা, এখান থেকে স্মল টি পাবা, এখান থেকে কী কী গ্যামেট পাবা? ক্যাপিটাল টি পাবা, স্মল টি পাবা। এখন জাস্ট তুমি মিলাবা, আগে এটার সাথে এটা একবার দাও, তাহলে কী কী পাইছো? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, দেন এটার সাথে এটা একবার দাও, ক্যাপিটাল টি, স্মল টি, তাহলে এগুলো শেষ, এটা শেষ। এবার সাথে এটা একটা দাও, ক্যাপিটাল টি, স্মল টি, তারপর এটার সাথে এটা একটা দাও, স্মল টি, স্মল টি। এবার আমাকে একটু সিরিয়ালি বলো তো, এটা কি হবে বলো? এটা খাটো নাকি লম্বা? এটা তাড়াতাড়ি। দুইটাই ক্যাপিটাল টি, তার মানে কি খাটো নাকি লম্বা? লম্বা। লম্বা। তারপর এটা এটাও লম্বা। লম্বা কেন? কারণ ক্যাপিটাল টি আছে। বলতেছি কি, ক্যাপিটাল টি পাইলেই লম্বা, ক্যাপিটাল টি পাইলেই লম্বা। এটা এটাও লম্বা। লম্বা। আর এটা খাটো।
খাটো। খাটো খাটো কেন? কারণ এখানে কোনো ক্যাপিটাল টি নেই, ক্যাপিটাল না থাকার জন্য খাটো। তাহলে দেখো লম্বা লম্বা লম্বা, 3টা লম্বা ইস্টু একটা খাটো, 3:1। কয়টা? 3:1 অনুপাতে তুমি একটা ফলাফল পাবা। এটা হচ্ছে F2 জন্য। এটাকে কি বলবা? F2 জন্য পাবা। 3 ভাগ লম্বা 1 ভাগ খাটো। বুঝতে পারছো? এটা পরীক্ষা আসতে পারে। সো ভালো মতো করে বুঝো। এই যে তুমি ফার্স্টে হলো একটা হোমোজাইগাস ইয়ে নিবা, পিঠা বা লম্বা উদ্ভিদ নিবা, একটা একদম খাটো উদ্ভিদ নিবা। দেন তাদের মধ্যে যখন তুমি সংকরায়ন ঘটাবা এই রকমের একটা সিনারি পাবা, সবগুলো উদ্ভিদ লম্বা পাবা। প্রথমে F1 জনিতে সকলেই লম্বা, দ্বিতীয় জনুতে দেখো এইভাবে তুমি মিলাবা। এই যে এটার সাথে একবার তুমি এই যে এটার সাথে একবার আমি যেভাবে করছি এভাবে করবা, এটার সাথে এটা দিবা, এটার সাথে এটা দিবা, দেন এটার সাথে এটা দিবা, এটার সাথে এটা দিবা, এভাবে করে মিলাবা। টিটি পাবা, টিটি পাবা, টিটি পাবা, এটা পাবা। এবার দেখবা যে 3:1 লম্বা লম্বা লম্বা, এটা খাটো। বুঝতে পারছো? এই যে 3 ভাগ লম্বা 1 ভাগ খাটো। অথবা তুমি এভাবেও করতে পারো, এই যে এদিকে স্মল টি, এদিকে এই সিস্টেম করে, যেগুলো আপাতত করিও না, এগুলো লাগবে না তোমাদের। আমি যেভাবে বলছি এভাবে সহজ আছে একদম, ঠিক আছে? এভাবে সুন্দর মতো করবা। তাহলে একটা গাছকে স্বপরাগণের মাধ্যমে প্রজনন ঘটিয়ে তা থেকে বীজ উৎপন্নে দেখা গেল যে এতে লম্বা এবং খাটো গাছে 2 রকমের গাছও রয়েছে। তার মধ্যে 3 ভাগ লম্বা গাছ 1 ভাগ খাটো গাছ। এই যে আমরা দেখলাম 3টা লম্বা 1 ভাগ খাটো। মেন্ডেলের এই তথ্য উদ্ভিদ এবং প্রাণীর সুপ্রজননে প্রয়োগ করা হয়। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ বা প্রাণীর মধ্যে নিয়ন্ত্রিত যৌন প্রজনন ঘটিয়ে বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন বংশধর সৃষ্টি করা হয়। এদের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বেছে নিয়ে সুপ্রজননের জন্য কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টি করা হয়। বর্তমানে উন্নত জাতের শস্য উৎপাদনে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। আমরা এগুলোর আরও আপগ্রেডেশন দেখব। আপাতত তোমাদের এতটুকু পড়লে হবে। হ্যাঁ, তোমরা এইচএসসিতে গেলে একটা মেন্ডেলের 2টা সূত্র পড়বা, মেন্ডেল ফার্স্ট ল, মেন্ডেল সেকেন্ড ল। মেন্ডেল প্রথম সূত্রে কিছু ব্যতিক্রম আছে, মেন্ডেল প্রথম সূত্রে কীভাবে প্রকাশ হয় বা এটার সিনারিও কেমন হয়। দ্বিতীয় সূত্রের অনেক বিস্তারিত পড়াশোনা আছে। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কী, বাঘ তোমরা বধিরতা একটা রোগ দেখো না, যে তোমাদের মানে দেখো না যে কেউ কানে শুনে না, তারপর কথা বলতে পারে না, মানে বাঘ বধির বলি আর কি, আর মুখ বধির বলি আর কি, মুখ বধির। এই মুখ বধির দ্বিতীয় সূত্রে একটা ব্যতিক্রম মেন্ডেলের সূত্রে আর কি, মানে তোমার কথা বলতে পারে না, কানেও শোনে না। এই রোগগুলো হলো আমাদের জেনেটিক্যাল রোগ। এগুলো মেন্ডেলের সূত্র দিয়ে আমরা সব এক্সপ্লেন করতে পারি। হ্যাঁ, তারপর এগুলো তোমরা বড় হলে পড়বা। আপাতত আজকে আমরা এতটুকুতেই রাখলাম। আমরা মেন্ডেলের সূত্র অবধি ক্লিয়ার করলাম। হ্যাঁ, তোমাদের কাজ হলো সুন্দর মতো সব কিছু রিডিং পড়া। আমি কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ভালো মতো বোঝানোর চেষ্টা করেছি। মোটামুটি এর চাইতে ডিপলি আর জানা লাগবে না। হ্যাঁ, শুরুতে আমরা কি পড়েছি? জীবের বংশগতি মানে কি? জীবের বংশ পরম্পরায় আমাদের বৈশিষ্ট্য সঞ্চারণের পদ্ধতি। এরপরে আমাদের বংশগতীয় বস্তু কী কী আছে? ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ। হ্যাঁ, এরপরে ক্রোমোজোম কি বংশগতির প্রধান উপাদান। হ্যাঁ, ক্রোমোজোম নিয়ে কিছু কথাবার্তা বললাম। বংশগতির ভৌতভিত্তি হচ্ছে ক্রোমোজোম। এরপর আমরা ডিএনএ নিয়ে পড়লাম। ডিএনএ পুনরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এবং ডিএনএর মধ্যে কী কী পাচ্ছ? 3টা বিষয়ের কথা বললাম। 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার। কী কী পাচ্ছ? নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো পাবা। আর এই 3টে উপাদানকে একত্রে কী বলা হয়? নিউক্লিওটাইড বলা হয়। এরপর আমরা হেলিক্সটা পড়লাম, যে পিউরিন, পাইরিমিডিন পাবা। পিউরিনের মধ্যে অ্যাডেনিন, গুয়ানিন আছে, সাইটোসিন, থায়ামিন আছে। পাইরিমিডিনের মধ্যে এ এবং টি এর মধ্যে ডাবল বন্ড, জি এবং সি এর মধ্যে ট্রিপল বন্ড। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে আমরা আরএনএ নিয়ে কিছু কথাবার্তা বললাম। আরএনএ নিয়ে একটা ভাইরাসের কথা বললাম, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এরপরে জিন কোথায় থাকে? জিন যেখানে অবস্থান করে তাকে আমরা লোকাস বলে থাকি। এরপরে জিন কীভাবে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো ধারণ করে নিয়ে যায়, এটা আমরা একটু ফ্লো চার্টের মাধ্যমে বুঝলাম। সর্বশেষ আমরা মটরশুঁটি নিয়ে কিছু কথাবার্তা বললাম। প্রকট বৈশিষ্ট্য কী, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী, এই বিষয়গুলো বললাম। দেন আমরা মেন্ডেলের পরীক্ষাটা, প্রথম সূত্রের পরীক্ষাটা এখানে দেখলাম। আমরা নেক্সট দিন ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন কীভাবে হয়, ডিএনএ টেস্ট কেন গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টপিকটা। মানুষের লিঙ্গ নির্ধারণ নীতি, কীভাবে আমরা মেল ফিমেল, কখন মেয়ে হবে কখন ছেলে হবে, বা যদি মেয়ে ছেলে হওয়ার জন্য কাউকে দায়ী করতেই হয় তাহলে কে দায়ী হবে, মাথা নাকি পিতা। এরপরে হচ্ছে জেনেটিক বিভিন্ন ডিসঅর্ডার, কালার ব্লাইন্ডনেস, হ্যাঁ, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া একটা রোগ আছে এটা। এরপরে হচ্ছে মোটামুটি জেনেটিক্স শেষ। এরপরে পরের টপিক হচ্ছে যে জৈব অভিব্যক্তি তথ্য। আমরা নেক্সট ক্লাসের মধ্যে এই মোটামুটি জেনেটিক্সটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমরা শুরু থেকে এতটুকু খুব ভালো মতো করে পড়ো। হ্যাঁ, ভালো মতো করে পড়ো। এগুলো আমরা কিন্তু বিস্তারিত এখন যে লেভেলে তোমরা সময় দিতে পারতেছ, কিছুদিন পর আর এভাবে সময় দিয়ে পড়ার সুযোগ নাই। বারবার বলতেছি, সময় থাকতে সেটার মূল্য দাও, ভালো মতো করে একটু পড়ো। ওকে।